বিশ্বকাপের নকআউট পর্বের জন্য প্রস্তুত তো আপনি। এখন কিন্তু একটি করে ম্যাচ মাঠে গড়াবে আর ঝরে পড়বে একটি করে দল। কে জানে আজকেই হয়তো থেমে যাবে তিন লিজেন্ড দিলশান, সাঙ্গা ও মাহেলার পথচলা, নাকি বিশ্বকাপ মিস করতে যাচ্ছে ডি ভিলিয়ার্সের অসাধারণ উদ্ভাবনী ব্যাটিং। সব প্রশ্নের উত্তর জমা অস্ট্রেলিয়ার অপেরা সিটি সিডনিতে। দর্শক, স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড কাপ কার্নিভালে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতিমির এবং আজকে আমরা স্টুডিওতে পেয়েছি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিককে। রফিক ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। এছাড়া আমাদের সঙ্গে ক্রিকেট ফ্যান হিসেবে আজকে যোগ দিয়েছেন নাইম, মালিহা এবং জামিল, যারা প্রত্যেকেই ফেসবুকে ক্রিকেট নিয়ে কাজ করা গ্রুপ ক্রিকেট ফ্রিকের সঙ্গে আছেন। স্বাগত আপনাদের সবাইকে। দর্শক, শুরুতেই জানিয়ে রাখছি যে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের বাকি কিন্তু আর 1 ঘন্টারও কম সময়। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং 96 এর বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। গ্রুপ পর্যায়ে পুল এতে 4 জয় আর 2টি করে হার দু দলেরই। তৃতীয় হয়েছিল শ্রীলঙ্কা। অন্যদিকে পুল বিতে দক্ষিণ আফ্রিকাও গ্রুপ পর্যায়ে শ্রীলঙ্কার মতোই সমান সংখ্যক জয় পরাজয় নিয়েও হয় দ্বিতীয়। অস্ট্রেলিয়া সিডনিতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9:30টায়। চলতি বিশ্বকাপে দু দলের মধ্যে মিল অনেক। সমান 4 জয় ও 2টি হার দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার। দু দলেরই নামের পাশে 8 পয়েন্ট। তবে বিশ্বকাপ ইতিহাসে প্রোটিয়াস এবং লঙ্কানদের মধ্যে অমিলই বেশি। কখনোই ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রতিবারই ফেভারিট হিসেবে শুরু, কিন্তু সববারই সেই নকআউট পর্বেই অসহায় আত্মসমর্পণ। ম্যাচের আগে অধিনায়ক ডি ভিলিয়ার্সের কাছে ঘুরে ফিরে এলো চোকার প্রসঙ্গ। আমি এটা নিয়ে মোটেও ভাবছি না, শুধু কথা দিতে পারি যে আমরা চোখ করতে যাচ্ছি না। ভালো ক্রিকেট খেলে সেরাটা দেয়াই আমাদের লক্ষ্য। ভালো ক্রিকেটের সেরা উদাহরণ অবশ্য সবচেয়ে ভালো দেখাচ্ছেন ডি ভিলিয়ার্স নিজে। আধুনিক ক্রিকেটের সংজ্ঞাই বদলে দেওয়া ভিলিয়ার্সকে অবশ্য উল্টো অভিজ্ঞতাও পেতে হয়েছে। একমাত্র দল হিসেবে এক আসরে দুবার 400 করা প্রোটিয়ারা যে খেই হারিয়েছে ভারত ও পাকিস্তানের কাছে। আর কাগজে কলমে ফেভারিট প্রোটিয়াদের বিপক্ষে সেই সুযোগটাই নিতে চায় উপমহাদেশের আরেক দল শ্রীলঙ্কা। গত 2 আসরে রানার্স আপদের আরও বেশি শক্তিশালী দেখাচ্ছে সাঙ্গা, জয়া, দিলশান ত্রয়ীর কারণে। ছন্দ খুঁজে পাচ্ছেন ম্যাজিক্যাল মালিঙ্গাও। তবে চিন্তার জায়গা একটাই, রঙ্গনা হেরাথের ইনজুরি। দারুণ খেলে চলা লঙ্কানদের অবশ্য হোঁচট খেতে হয়েছে 2 স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কাছে। আমাদের হাতে যদিও বিকল্প আছে, কিন্তু হেরাথের জন্য অপেক্ষা করতে চাই আমরা। নেটে ওর বোলিং দেখে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা 4 রান সংগ্রাহকের 3 জনই মাঠে নামছেন এই ম্যাচে। সিডনিতে তাই একটি রান বন্যার ম্যাচের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেট প্রেমীরা। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস। আমরা ম্যাচ প্রিভিউ দেখছিলাম, যদিও এর মাঝেই কিন্তু রঙ্গনা হেরাথের বিশ্বকাপ শেষ। তার জায়গায় দলে ঢুকেছেন নতুন ক্রিকেটার থরিন্দু কৌশল। তাকে হয়তো আজকের ম্যাচে দেখা গেলেও যেতে পারে। কিন্তু আমরা একটু কথা বলতে চাই অতিথিদের সঙ্গে। রফিক ভাই, আজকের ম্যাচে মাঠের খেলার চেয়ে বোধহয় দক্ষিণ আফ্রিকার বড় প্রতিপক্ষ তাদের ইতিহাস, যে নকআউট পর্বে তাদের অতীত পরিসংখ্যান। আপনার কাছে কি মনে হয় যে সেটি আসলে মানসিকভাবে দক্ষিণ আফ্রিকাদের পিছিয়ে রাখবে কিনা? দুইটা টিভি কিন্তু আপনার খুব কম্পিটিশন। আর এরা দেখেন যে প্রত্যেকটা ম্যাচে বা বড় বড় আসরে কিন্তু এরা সেমিফাইনাল বা মুখোমুখি হয়। বাট এখানে কিন্তু কেউ ছাড় দিবে না। আর সবথেকে মানে একটা মানে কম্পিটিশন ম্যাচ হবে এটা, কারণ সেকেন্ড রাউন্ড যখন খেলতে আসছে। আমি সাউথ আফ্রিকা বলবো যে একদিক দিয়ে যে ওদের বোলিং স্ট্রং, অনেক স্ট্রং ওদের বোলিং লাইনটা, বাট শ্রীলঙ্কা একটু বোলিং সাইডটা একটু দুর্বল আছে। বাট ব্যাটিং ফিল্ডিং আমি মনে করি অসাধারণ। এই কারণে কিন্তু ওরা ভালো রেজাল্ট পাচ্ছে। এরা সবচেয়ে বড় হলো যে ওদের ব্যাটসম্যানগুলো খুব টাচে আছে। আচ্ছা, কিন্তু আসলে দক্ষিণ আফ্রিকার আপনি দেখেছেন বোধহয় প্রেস কনফারেন্সে ডি ভিলিয়ার্সের কাছে বারবারই যাচ্ছিল যে চোকার শব্দটা দক্ষিণ আফ্রিকার সঙ্গে একদম জড়িত সবসময়ই ক্রিকেট ইতিহাসে। তো সেটি আসলে যে নকআউট পর্বে গিয়ে এই দলটি খেয়ে হারায়। ধরেন গ্রুপ পর্বে দারুণ খেলে চলেছে, কিন্তু নকআউট পর্বে এসে হঠাৎ করে, ইনফ্যাক্ট শ্রীলঙ্কাও খুব ভালো ফর্ম আছে আপনি যেটি বলছিলেন। তো সেই বাধাটা আসলে পার হওয়া দক্ষিণ আফ্রিকার পক্ষে এই ম্যাচে সম্ভব হবে কিনা? মেন জিনিসটা হলো যে এখানে যে যত ভুল কম করবে তার দিকেই বেশিরভাগ ম্যাচটা উইন হবে। বাট তারপর কিন্তু আপনার সাউথ আফ্রিকা এবং আপনার শ্রীলঙ্কা দেখেন, দুইজনের কিন্তু দুই ধরনের প্ল্যান থাকবে। এবং শ্রীলঙ্কা টিমও সাউথ আফ্রিকা নিয়ে আলোচনা করবে এবং সাউথ আফ্রিকাও শ্রীলঙ্কা টিম নিয়ে আলোচনা করবে। তো সুতরাং এখানে যে যত ভুল কম করবে তত দিক দিয়েই কিন্তু তার বেনিফিটটা হবে। তো সুতরাং আমি মনে করি যে সাউথ আফ্রিকা 3টা সাইড খুবই ভালো স্ট্রং, এবং শ্রীলঙ্কা একমাত্র মালেঙ্গা খুব ভালো জায়গা বল করতেছে। এছাড়া কিন্তু পেস বোলার আমি আহামকি এরকম কিছু, একই সঙ্গে স্পিনার হেরাথও নেই এই ম্যাচে, তাকেও নিশ্চয়ই মিস করবে। ওই জায়গাটা ওরা একটু দুর্বল আছে।
আচ্ছা, আমরা একটু আমাদের ফ্যানদের কাছে যেতে চাই। নাইম, আপনার কাছে যেতে চাই এই ম্যাচ নিয়ে, বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালিটি, আপনি নিজে কতটা এক্সাইটেড বা এই ম্যাচ নিয়ে কেমন আগ্রহ বোধ না, করছেন? অবশ্যই আমি সাউথ আফ্রিকার যেহেতু সাপোর্টার, তো অবশ্যই আমি সাউথ আফ্রিকা নিয়ে আশাবাদী। আচ্ছা, তো মনে করতেছি যে না, সাউথ আফ্রিকা এই ম্যাচে ভালো করবে অবশ্যই। ওকে, কিন্তু সেক্ষেত্রে সাউথ আফ্রিকার যদি আপনি সাপোর্টার হয়েই থাকেন, নিশ্চয়ই অনেকবার আপনার হৃদয় ভেঙেছে, অনেকবার মন খারাপ হয়েছে। আজকের ম্যাচে আপনি কি আশা করছেন যে সাউথ আফ্রিকা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে না? না, আমার আশা যে তারা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে না, কারণ কি তাদের ব্যাটিং, আমার প্রথম হচ্ছে তাদের ব্যাটিং। ওপেনার হিসেবে আমলা বেস্ট প্লেয়ার দুনিয়াতে। তারপর আপনার ডিকক, তার সে হয়তো বা ফর্মে নেই এই টুর্নামেন্টে, কিন্তু সে যে ফর্মে ফিরবে না এমনও কিন্তু বলা যাচ্ছে না। ভিলিয়ার্স, মিলার, ডুমিনি, তারপর ফাফ ডু প্লেসি, বলতে গেলে তাদের depth বেশ আর লম্বা, সবচেয়ে- একমাত্র ভাগ্য। হ্যাঁ, ভাগ্য তাদের কথা দক্ষিণ হচ্ছে আফ্রিকার তারা বিপক্ষে। প্রেসার কতটুকু হ্যান্ডেল করতে পারে। আর তবে আজকের ম্যাচে আসলে হয়তো আমরা খেলা শেষেই জানতে পারবো যে অ্যাকচুয়ালি কি অবস্থা তা তো হলো দক্ষিণ আফ্রিকার। মারিয়া কাকে সাপোর্ট করছেন এই ম্যাচে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, দ্যাটস গুড। মানে দুজন দুই দলে থাকলে আসলে খেলা দেখার মজাটা বাড়ে। আপনি কেন শ্রীলঙ্কাকে সাপোর্ট করছেন? শ্রীলঙ্কার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনের ফ্যান আমি বহুত আগে থেকেই। আর এই বিশ্বকাপে সাঙ্গাকারার যে ব্যাটিং পর্যায়ক্রমে সে 4টা সেঞ্চুরি, আমি আশা রাখছি এই ম্যাচেও সে আর একটা সেঞ্চুরি করে রেকর্ডটা আরও এগিয়ে নিয়ে যাবে। প্লাস সাঙ্গাকারার সামনে আর একটা রেকর্ডের হাতছানি আছে, সে যদি এই ম্যাচে আর একটা স্ট্যাম্পিং করতে পারে তাহলে তার ওডিআই ক্যারিয়ারে সে Most 100 dismissal হবে। স্ট্যাম্পিং এর রেকর্ড সে গড়বে। তো আমি শ্রীলঙ্কার বোলিং লাইন আপটা এখন কিছুটা মানে উইক আছে। রঙ্গনা হেরাতকে আমরা অবশ্যই মিস করব, কিন্তু আমি ব্যাটিং নিয়ে খুবই আশাবাদী। আমার কাছে মনে হয় যদি তারা ফার্স্টে ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারে, 300-র উপরে তারা যেতে পারে, তাহলে সাউথ আফ্রিকা আমার মনে হয় না সেই প্রেশারটা নিতে পারবে। এটা সাউথ আফ্রিকার ইতিহাস বলে। রাইট, আমরা একটু জামিলের কাছে আসতে চাই যে দু দলেরই আমরা দেখছি যে ব্যাটিং শক্তি খুবই দারুণ, বোলিং এ শ্রীলঙ্কার চেয়ে বোধহয় কিছুটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আপনার কাছেও কি তাই মনে হয়? আমার কাছে তাই মনে হচ্ছে, কিন্তু এশিয়ান টিম হিসেবে আমি চাই শ্রীলঙ্কা জিতুক ম্যাচটা। কিন্তু সেক্ষেত্রে ডেল স্টেইন, মর্কেলদের সামলাতে হবে কিন্তু আজকে দিলশান, সেখানে এবং অভিজ্ঞ জয়বর্ধনের। সাঙ্গাকারা আছে, তারপর জয়বর্ধনে আছে, দিলশান আছে, তাদের উপর আস্থা রাখা যায়। রফিক ভাই, 4টা সেঞ্চুরি হয়ে গেছে সাঙ্গাকারার, এই ম্যাচে 5ম সেঞ্চুরির হাতছানি সাঙ্গাকারার সামনে। কিন্তু সেটি যদি নাও হয়, তিনি এরই মধ্যে আসলে যা কৃতিত্ব গড়েছেন বা দেখিয়েছেন ক্রিকেট ইতিহাসে, কিন্তু এটি প্রথম ঘটনা টানা 4 সেঞ্চুরির। সাঙ্গাকারা সম্পর্কে কি বলবেন? সাঙ্গাকারা অনেক বছর ওর সাথে খেলেছে এবং আমাদের ডোমেস্টিকও খেলেছে। তুই এরকম একটা প্লেয়ার, ওই সবসময় রান করার জন্য হাংরি থাকে এবং ওর সাথে যে পার্টনার থাকে তাকে ওই সাজেশনটা দিয়ে যায় রানের জন্য ফোর্স করো। তো সুতরাং সাঙ্গাকারা এইরকম একটা প্লেয়ার যে সত্যি কথা কি এই ওয়ার্ল্ড কাপে আমি মনে করি যে বাংলা এই দুনিয়ার ভিতরে যতটি ওয়ার্ল্ড কাপ হয়েছে সবথেকে হিস্টোরি এই ওয়ার্ল্ড কাপটাই করতেছে। তো সুতরাং আমি মনে করি এশিয়ার ভিতরে এই ধরনের হিস্টোরি যদি করে, আমি মনে করি যে এশিয়ার এইটা একটা রেকর্ড থাকবে এবং সুতরাং ভবিষ্যতে দেখবেন এশিয়ার প্লেয়ার নিয়ে, যেমন ইউরোপরা যারা সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এরা কিন্তু কোনো সময় পাত্তা দেয় না, এখন কিন্তু এদের চিন্তা ভাবনা করবে যে এরা কিন্তু আমাদের ছাড়িয়ে যাচ্ছে। বাট এখানে মেন জিনিসটা যেন এখন মেন্টালি ক্রিকেট খেলতেছে, যেটা এই শ্রীলঙ্কার অনেক হেল্প করতেছে। ওরা কিন্তু খুব প্ল্যানিং ক্রিকেট খেলে, তো এই কারণে আমি মনে, সুতরাং ওদের মাথাটা খুব কুল করে খেলে এবং যে খেলার জন্য এবং আমি যে রান করব এটা একটা আগ্রহ এবং ওর বেসিক দেখলে বোঝা যায় যে হ্যাঁ আমি কিছু রান করব, মানে কি শুধু 50 বা সেঞ্চুরি নয়, যেন মনে হয় কত লং লম্বা ইনিংস করা যায় খেলার জন্য। innings টা। ওদের কিন্তু বলে না যে সাঙ্গাকারা, আমি অনেক খেলেছি, ওই কখনো বলে না যে আমি এত রান করব, বাট ওই বলে যে আমি ক্যারি করব। এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। এবং আপনার কি মনে হয় যে সাঙ্গাকারা যে ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে, 40 ছুঁই বয়স, কিন্তু এখনই তিনি তার সেরা সময়টা পার করছেন, কি মনে হয়? এটা মনে করি একটা স্পোর্টসের প্লেয়ারের জন্য একটা বড় একটা হিস্ট্রি, যে আমি বিদায় দিচ্ছি, বিদায়ের সময় একটা বড় একটা রেকর্ড করে যাচ্ছি, যে আমি ক্রিকেট ক্যারিয়ারের ভিতরে কিন্তু আমি প্রথম দিক দিয়ে এরকম হয় না, যেটা মানুষের প্রথম বা মাঝ দিক দিয়ে হয়, বাট এই কিন্তু শেষ দিক দিয়ে করতেছে। তো এটা আমি মনে করি ওর জন্য ভালো এবং শ্রীলঙ্কার টিমের জন্য ভালো, এবং এটার জন্য শ্রীলঙ্কা যারা উঠতি প্লেয়ার অনেক আগ্রহ দিবে এই সেঞ্চুরিগুলো। রাইট, আমরা দক্ষিণ আফ্রিকার নাইম আপনার সঙ্গে বলছিলেন যে শুধুমাত্র ভাগ্যটাই হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এই একই কথা কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রেও যায়, কারণ গত 2 বিশ্বকাপেরই রানার্স আপ তারা। তার কারণে শ্রীলঙ্কার জন্য আরো বেশি একটা চ্যালেঞ্জ, একই সঙ্গে 3 জন লিজেন্ড হয়তো বিদায় নিচ্ছেন শেষ বিশ্বকাপ, তাদের জন্য কিছু একটা করার। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই তারা বিশ্বকাপ ডিজার্ভ করে, যেহেতু তারা বিশ্বকে এত কিছু উপহার দিয়েছে। সাঙ্গাকারা, জয়বর্ধনে, দিলশান, প্রায় সবাই কিন্তু আপনার 9,000 রান প্লাস করছে ওয়ানডেতে। তো অবশ্যই তারা তো ডিজার্ভ করে, বাট এখন দেখা যাক তারা কতটুকু করতে পারে।
যেহেতু আমি সাউথ আফ্রিকার সাপোর্টার, তো অবশ্যই আমি চাইবো না তারা জিতুক। ডেফিনেটলি। কিন্তু আমাদের মাঝে লঙ্কান সাপোর্টার আছেন, তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আজকে আসলে আপনারা ডি ভিলিয়ার্সের জন্য আপনার কি মনে হয় যে আলাদা করে প্ল্যানিং করা উচিত বা তাকে নিয়ে আসলে মূল চিন্তা? এখন আমার ধারণা হচ্ছে তারা যদি একটা প্লেয়ারের উপরই ফোকাস করে থাকে তাহলে তাদের গেম প্ল্যানটা সম্পূর্ণ ভেস্তে যাওয়ার আশা থাকে। হ্যাঁ, ডি ভিলিয়ার্স অবশ্যই একজন ডেঞ্জারাস ম্যান এবং সে যেভাবে অমানবীয় ইনিংসগুলো বোলারদের খেলে, উপর আচরণ করে। তো সেক্ষেত্রে তার জন্য একটা আলাদা প্ল্যানিং অবশ্যই তাদের থাকবে, কিন্তু তারপরও আমলা, তারপরে জেপি ডুমিনি, প্লেসিস, এদেরকেও মানে প্ল্যানিং এর বাইরে রাখাটা মনে হয় না ঠিক হবে। মিলার আছেন শেষ দিকে, হ্যাঁ। মর্কেলও ব্যাট করতে পারেন। হ্যাঁ। আসলে সিডনিতে আসলে বড় রান এর আগেও হয়েছে, হয়তো আজকের ম্যাচেও অনেক বেশি রানই হবে। কিন্তু জামিল, আপনাকে জানতে চাইবো আপনি আসলে আজকের ম্যাচে কি দেখলে খুশি হবেন? সাঙ্গাকারার পঞ্চম সেঞ্চুরি নাকি ডি ভিলিয়ার্সের আরো একটি অসাধারণ আমি ইনিংস? চাই দুই দলে ভালো ব্যাটিং করুক। আচ্ছা। সাঙ্গাকারা মানে অনেক রান হোক, একটা এক্সাইটিং ম্যাচ হোক। ডিভিলিয়ার্সের ব্যাট থেকে সেঞ্চুরি চাই। আচ্ছা, আর রফিক ভাই, এই ওয়ার্ল্ড কাপটাই পুরোটাই ব্যাটসম্যানদের ওয়ার্ল্ড কাপ এবং বোলার, আপনি একজন বোলার হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আপনি নিজেও এই জিনিসটা ফিল করেন কিনা যে ব্যাটসম্যানদের বিশ্বকাপ, এটি বোলারদের জন্য আসলে খুব বেশি আশার কিছু নেই? মেন জিনিসটা যে আপনার যাই করেন একটা ব্যাটসম্যান 50 ওভার সময় পাবে বা 50 ওভার খেলবে, তো সুতরাং 50 ওভার শেষ করতে হবে এবং কি সব বলার যে মার খাবে বা সব বলারে মারবেন এরকম কিছু না। আপনি কিন্তু দেখেন অল আউট হচ্ছে টিম, বড় বড় টিম হচ্ছে, বাট সুতরাং আপনি লো স্কোরিং ম্যাচও হয়েছে তো ওই ধরনের আপনি চিন্তা, বাট আইসিসি এটা সবথেকে ভালো করছে যে দর্শক এত যায় যে 100 ওভার খেলাটা পুরো দেখুক, এটাই সবচেয়ে বড়। আর সবচেয়ে বড় যে অলরেডি যত ব্যাটসম্যান আছে সবাই যে কনফিডেন্স দিয়ে রান করতেছে, এটাই সবচেয়ে বড়। তবে এর মাঝেও কিন্তু যারা বিশেষ করে বলতেই হয় কোয়ালিটি বলে, বিশেষ করে ড্যানিয়েল ভেটরির কথা যদি বলেন, অনেকদিন ক্রিকেটের বাইরে ছিলেন কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের সবচেয়ে কম ইকোনমি তার 3 পয়েন্ট সামথিং ভেটরি। অন্যদিকে আমাদের সাকিব আল হাসানও কিন্তু গত ম্যাচে 4 উইকেট নিয়ে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে কালকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিশ্চয়ই বাংলাদেশেরও চিন্তা থাকবে যে যেহেতু আমরা হয়তো দলে একটা পরিবর্তন দেখবো, মাশরাফি আসবেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে তাইজুলই বাদ পড়তে যাচ্ছেন এই দল থেকে? হ্যাঁ, এখন ম্যানেজমেন্ট কি চিন্তা ভাবনা করে সেটা ম্যানেজমেন্ট, এখন আমি বললে বা আপনি বললে টিম করবে না, বাট ম্যানেজমেন্ট যেটা চিন্তা ভাবনা করবে যে আমরা এই টিমটা এই উইকেটে বা এই মাঠের জন্য ফিট, বাট সেটাই হবে। আর সবচেয়ে বড় আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের জন্য আমি মনে করি ইন্ডিয়ার সাথে এটা মানে বিশ্বকাপ ফাইনাল খেলতেছে, আমি মনে করি ফাইনাল খেলা এটা বাংলাদেশের জন্য। সেভাবে নিশ্চয়ই সব ক্রিকেটাররা নেবেন। আপনার ভারতের বিপক্ষে জয়ের অভিজ্ঞতাও আছে 2007 বিশ্বকাপে সম্ভবত, রফিক ভাই। হ্যাঁ, ম্যানচেস্টারের ভয়টা কিন্তু আমাদের না। ওখানে যদি আপনি 1 কোটি দর্শক থাকে, মনে করেন 20,000 দর্শক বাংলাদেশে থাকবে আর 80,000 দর্শক মনে করেন ইন্ডিয়ার থাকবে, বাট ওই 80,000 দর্শক কিন্তু ওদের প্রেশার দিবে, ওই 11 জন প্লেয়ার। আমাদের কিন্তু প্রেশার নেই। আমি মনে করি যে বাংলাদেশি প্লেয়ার একটু ঠান্ডা মাথায় যেরকম পারফর্ম করতেছে, বাট ন্যাচারাল খেলাটা খেলুক, রেজাল্ট যা হয় পরে দেখা যাবে, বাট প্রেশারটা কিন্তু ওরা থাকলে কিন্তু অটোমেটিক কিন্তু ওরা একটু দেখবেন অন্যরকম চিন্তা ভাবনা থাকবে। তো সুতরাং আমি মনে করি ওখানে যে ওই চিন্তাটা না করে। ভারতের উপর আসলেই প্রেশার কিন্তু আছে, আপনার কথা ধরেই বলতে হচ্ছে, কিন্তু ভারত আসলে সেটি হয়তো বা মুখে স্বীকার করছে না। জামিল, আপনার কাছে আসতে চাই, কিন্তু আপনার কি মনে হয় যে তারা ভিতরে অনেক টেনশনে এই ম্যাচ নিয়ে? আমাদের চেয়ে তাদের টেনশন আরো বেশি মেবি, কারণ আমাদের হারানোর কিছু নেই। আমরা চাই বাংলাদেশ ভালো করুক, অবশ্যই আমরা জয়টা অবশ্যই চাই আমরা। মানে আমাদের প্রথম লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনাল, সেটি আমাদের পূরণ হয়েছে, কিন্তু ভারতের লক্ষ্য কিন্তু শিরোপাটা ধরে রাখা, যার কারণে তাদের উপরই প্রেশার বেশি। মালিহা, কালকের ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশা জানতে চাই, বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে। বাংলাদেশ ভারত ম্যাচটা অবশ্যই প্রত্যাশা তো অসীম, আর আমি আশাবাদী আরও একটা কারণে যে মার্চ মাসে বাংলাদেশের সাথে এর আগে ভারতের 2টা ম্যাচই হয়েছে এবং 2টাতেই বাংলাদেশ জিতেছে, তো আশা করি সেই রেকর্ডটা এখনো অক্ষুণ্ণ থাকবে। আর ভারতের উপর একটা অনেক বড় চাপ আছে যেটা বাংলাদেশের নেই। এখন বাংলাদেশ যদি সেমিফাইনালে যায় সেটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। আমি মনে করি এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে পুরোপুরি চেঞ্জ করে দিবে। ডেফিনেটলি দেশের ক্রিকেটেও নিশ্চয়ই আমাদের জন্য যেটা জামিল ভাই বলল, হারাবার কিছু নেই, আমরা ভালো খেলবো সেটাই আশা। যদি আমাদের জয় আসে তাহলে সেটা আমাদের। আপনি বলছিলেন যে আমরা মার্চে ভারতের বিপক্ষে জিতেছি, এটি আরো একটা ম্যাচ। আরেকটি ম্যাচ ছিল ডিসেম্বরে, সেটিও আমরা জিতেছিলাম। ডিসেম্বরে আমাদের আরো একটি অর্জনের মাস, কিন্তু সবচেয়ে বড় কথা যেটি মাইল ফলকের ম্যাচ, এটি 300তম ওয়ানডে, এবং রফিক ভাই সাক্ষী ছিলেন 150তম ওয়ানডে, সেই ম্যাচে আমরা হারিয়েছিলাম ভারতকে, যার কারণে অনেক কিছু হিসেব নিকেশ মিলিয়ে যেন মনে হচ্ছে সমীকরণ বাংলাদেশের পক্ষে। অবশ্যই। আচ্ছা, আমরা আসলে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলছি, কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হবে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল, যেখানে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ
আফ্রিকা। এই হাই ভোল্টেজ ম্যাচের আগে দু দলের একটু মুখোমুখি পরিসংখ্যান জানাতে চাই আপনাদের। বিশ্বকাপে কিন্তু দু দলের খুবই ক্লোজ কিছু ম্যাচ আছে, 4বার মুখোমুখি হচ্ছে দু দল, যদিও সেখানে 2বারের জয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, কিন্তু শ্রীলঙ্কাও কিন্তু কম নয়। আমরা একটু শুরুতে দেখে নিব দু দলের মুখোমুখি পরিসংখ্যান ওয়ানডেতে। ইতিহাস কিন্তু বেশ লম্বা, 59 ম্যাচে মুখোমুখি হচ্ছে দু দল, 28-29, মানে দক্ষিণ আফ্রিকা জয় 28, শ্রীলঙ্কার জয় 29, টাই হয়েছে একটি ম্যাচ, এবং সেই ম্যাচটিও কিন্তু বিশ্বকাপে। দু দলের বিশ্বকাপ পরিসংখ্যান জানাবো এবার। মোট 4 ম্যাচে মুখোমুখি হচ্ছে দু দল। 1992 বিশ্বকাপ, প্রথম বিশ্বকাপ ছিল দক্ষিণ আফ্রিকার, এবং সেখানেই শ্রীলঙ্কার কাছে হেরেছিল তারা, কিন্তু এরপরে কিন্তু সব মিলে 2বার জিতেছে দক্ষিণ আফ্রিকা, 1বার জিতেছে শ্রীলঙ্কা। টাই হয় 2003 বিশ্বকাপের ম্যাচটি। এরই সঙ্গে একটা বিরতির সময় হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ কার্নিভালে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো খুব তাড়াতাড়ি। চলছে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল, আর অপেক্ষা চলছে প্রথম কোয়ার্টার ফাইনালের জন্য। ঠিক 9:30টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলছিলাম অতিথিদের সঙ্গে, এবং যে আলোচনা উঠে এসেছে যে একটি ব্যাটিং হয়তো আমরা বড় রানের ম্যাচই দেখব, কারণ এই দুই দলেই কিন্তু সেরা এমন কিছু ব্যাটসম্যান আছেন যারা এই বিশ্বকাপের এখন পর্যন্ত মোস্ট রানের তালিকাতেও আছেন। আমরা একটু দেখে নেই। শুরুতে যদি দেখি দিলশান, তিলকরত্নে দিলশান দারুণ ফর্মে রয়েছেন। 6 ম্যাচে 395 রান করেছেন, গড় 79, সেরা 161 নট আউট, 150 এবং 2 সেঞ্চুরি, স্ট্রাইক রেট 98.2। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা, তিনিও রয়েছেন তার ক্যারিয়ারের সেরা ফর্মে বলতে হবে। 6 ম্যাচে 307 রান, গড় 51.16, সেরা 159, 150, 1 সেঞ্চুরি, তারও স্ট্রাইক রেট ঠিক দিলশানের মতোই 98। অন্যদিকে কুমার সাঙ্গাকারা একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। 4 সেঞ্চুরি হয়ে গেছে এই বিশ্বকাপে, তার রান 496, গড় 124, স্ট্রাইক রেট 119, এবং 6 ম্যাচে তার মোট রান কিন্তু প্রায় 500-র কাছাকাছি। অন্যদিকে এবি ডি ভিলিয়ার্স, আরও একজন অসাধারণ ব্যাটসম্যান, দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন। তার পরিসংখ্যান দেখছি আমরা, 6 ম্যাচে 417 রান, সেরা 162 নট আউট, গড় 83.4, এবং স্ট্রাইক রেট প্রায় 150, 250, 1 সেঞ্চুরি। আমরা কথা দেখছিলাম যে দু দলের ব্যাটসম্যানদের পরিসংখ্যান। রফিক ভাই, আপনার কাছে কি মনে হয় এই ম্যাচে আসলে টস কতটা গুরুত্বপূর্ণ, এবং টস জিতলে আসলে কি করা উচিত হবে? টসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কি কোয়ার্টার ফাইনাল খেলা, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি ডিসিশনটা নিতে হবে, এবং টস যে জিতবে তার দিক দিয়ে মানে সেই ব্যাটিং করার চিন্তা ভাবনা করবে, একটা বড় রান করে প্রতিপক্ষকে প্রেসারে ফেলা। তো ওইটাই একটা কারণ কি, যে আপনার যদি একটা বড় স্কোর করি বা যে টিম চেস করবে একটু ডিফিকাল্ট হয় পরে। ওকে, আমরা এই ম্যাচ নিয়ে আরো কথা বলবো, কিন্তু কালকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচটি, সেই ম্যাচের আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। আমরা একটু সরাসরি চলে যেতে চাই মেলবোর্নে। হয়নি, আর টসটা আসলে আমার মনে হয় না এত কিছু ম্যাটার করবে, কারণ টসে তো আসলে টসের উপর ডিপেন্ড করে তো টিম সাজানো বা খেলা যায় না, সুতরাং আমার মনে হয় না এটা নিয়ে এত বেশি ভেবে লাভ আছে। মাশরাফি ভাই, মানে আমরা যে কোয়ার্টার ফাইনালে ওঠার পর থেকে আসলে দেশবাসী স্বপ্ন দেখা শুরু করেছে, এবং অনেক বড় একটা স্বপ্ন। তো এখন যদি এই ম্যাচে আমরা জিততে পারি, তো সেক্ষেত্রে আরো বড় একটা স্বপ্ন পূরণ হবে। তো এই স্বপ্নটা আসলে আপনাদের কতটা ছুঁয়ে গেছে? না, স্বপ্নটা তো আসলে সবাইকে ছুঁয়ে যায়, আর স্বপ্নের শেষও নাই, এটাও সত্যি কথা। প্রথমত ছিল যে আমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারবো কিনা, এখন স্বপ্ন সেমিফাইনালে যেতে পারবো কিনা। এগুলো আসলে এগুলো আসবে, এটাই খুবই স্বাভাবিক, কিন্তু আমরা কনসেন্ট্রেট করছি আমরা খেলা নিয়ে। আমরা ভালো খেললে অবশ্যই সুযোগ থাকবে, আমরা সেটা নিয়ে কনসেন্ট্রেশন করছি। মাশরাফি ভাই, 2007 বললেন অনেক পুরানো, তারপরে মানে তখনকার ভারতের দল আর এখনকার ভারতের দল, আর তখনকার আমাদের দল আর এখনকার আমাদের, মানে এখনকার দলটা কি আরো বেশি মোটিভেটেড, আরো বেশি চার্জড আপ নাকি আপনার কাছে? না, অবশ্যই, যেহেতু ভালো খেলছে, সবাই মোটিভেটেড আছে, সবাই পারফর্ম করছে, ইয়াং প্লেয়ার যারা আছে টিমে তারাও পারফর্ম করছে। আর 2007-এর কথা যেহেতু বললেন, তখন ইন্ডিয়া টিমও অনেক ভালো ছিল, অনেক গ্রেট প্লেয়ার ছিল, সচিন ছিল, সৌরভ গাঙ্গুলি ছিল, আরো ভালো বড় বড় প্লেয়ার, সেহবাগ ছিল। তো আরো তখনও অনেক বড় প্লেয়ার তাদের টিমে ছিল। তো আসলে আমি মিলাইতে চাই না এই কারণে, কারণ এইগুলা আসলে আমার মনে হয় না মাঠে যে আমরা এসব চিন্তা করে খেলি যে আমরা ওই করেছিলাম, ওইটা কোনো হেল্প করবে মাঠে যে। তো আমি এই জন্য বলতে চাই যে এগুলো আসলে কোনো হেল্পই করে না। এটা মনে হয় একটা নাইস মেমোরি, বাট আই ডোন্ট থিঙ্ক সো ইটস গোয়িং টু বি হেল্প আস। মাশরাফি, ইন্ডিয়া এখানে 3 মাসের বেশি ক্রিকেট খেলছে এই অস্ট্রেলিয়ার কন্ডিশনে, এবং
সুরেশ রায়না বলে গেছেন যে এখানে তারা কন্ডিশন অন্য যে কোনো দলের চাইতে ভালো অ্যাডাপ্টেড এখন। তো সেক্ষেত্রে এই মেলবোর্নে টেস্ট খেলেছে, সাউথ আফ্রিকাকে হারিয়েছে, তাদেরকে কালকে দর্শকও তাদের ফেভারে থাকবে অনেক বেশি। তো সেক্ষেত্রে তাদের অ্যাডভান্টেজটা কি আমাদের চেয়ে অনেক বেশি থাকবে কিনা? ক্লিয়ারলি ওরা সব দিক থেকে এগিয়ে আছে। এইসব যদি কথা আসে তখন বলবো যে এইসব দিক থেকে ওরা অবশ্যই আমাদের থেকে এগিয়ে আছে। তো আসলে এইসব দিয়ে এত যুক্তিতর্ক দিয়ে তো মাঠে খেলা হয় না, এটাও সত্যি কথা। কারণ মাঠের বাইরের কথাগুলো তো আর মাঠে যে কাজে লাগবে না, আর কথা দিয়ে তো আর ক্রিকেট খেলা হবেও না, এটাও সত্যি। আমি যতই বলি যে আমরা হারিয়েছিলাম বা ওরাই যত বলুক ওরাও হারিয়েছে, এইগুলো দিয়ে তো আর ক্রিকেট খেলা হবে না বেসিক্যালি। আমরা সংবাদ সম্মেলন দেখছিলাম মেলবোর্নে, মাশরাফি কালকের ম্যাচ নিয়ে কথা বলছিলেন। রফিক ভাই 2007 ম্যাচের কথা আসছিল, মাশরাফি কিন্তু সেটি একবার বলছেন যে সেটি আসলে অনেকটাই মোটিভেটেড হওয়ার মতো ব্যাপার, আবার বলছেন অনেক পুরনো কথা, সেটি আসলে মনে করে মাঠে শেষ পর্যন্ত যে ভালো খেলবে সেই ভালো করবে। আপনি কি বলবেন? না, এটা স্বাভাবিক, আমি ওর সাথে একমত। কারণ কি আপনি 2007-এ যে খেলাটা খেলেছেন ওই টিম কিন্তু এখনকার এই টিম না, বা বাংলাদেশ টিমও এটা না, অনেক চেঞ্জ। বাট ডে বাই ডে কিন্তু ক্রিকেট চেঞ্জ হচ্ছে, নতুন ফ্যাশন আসছে। তো সুতরাং আপনি ওই 2007-এ যে খেলা এখন 2015-তে ওই চিন্তা ভাবনা করলে হবে না। 2007-এ আপনি প্রথম রাউন্ড খেলেছেন, আর এখন কিন্তু আপনি সেকেন্ড রাউন্ড খেলছেন, নকআউট পর্ব। হ্যাঁ, বাট এটা ডিফারেন্স থাকবে অনেক কিছু। বাট মাশরাফি যেটা বলেছে যে ওই চিন্তা ভাবনা করলে তো হবে না, বাট নতুন করে চিন্তা ভাবনাটা করা উচিত যে এই ম্যাচে আমরা কি করব। তবে ক্রিকেট ফ্যানরা নিশ্চয়ই নস্টালজিয়া, বিশেষ করে এত সুন্দর ম্যাচের স্মৃতি সবসময় মনে পড়ে। নাইম, আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, তা তো অবশ্যই। তখন হয়তো অনেক ছোট ছিলাম, কিন্তু সেই স্মৃতিতে এখনো মানে খুব ভালো মতোই আছে। যেহেতু 2টা ম্যাচ আমরা জিতেছি তাদের বিপক্ষে, 2012, 2007, অবশ্যই সেগুলো মনে থাকারই কথা। আর সবচেয়ে বড় কথা যে রফিক ভাইয়া সেই ম্যাচে অসাধারণ বোলিং করেছিলেন, মাস্টারি ভাই তো সামনে থেকেই করেছেন, অসাধারণ কিছু স্মৃতি আছে সেই ম্যাচে। সাকিবের 50, তামিমের 50, মুশফিকের সেই উইনিং শট 4 মেরে, সেই তারা কিন্তু এখনো দলে আছেন বাংলাদেশ দলে এবং আরো বেশি পরিণত। এবং যে প্রশ্নটা মাশরাফির কাছে ছিল যে সেই হিসেবে ভারতীয় দলটি বরং এখন মনে হচ্ছে যে সেই দলের তুলনায় নামগুলো চিন্তা করলে এখন আসলে ওরকম নাম নেই ভারতীয় দলে। মালিহা, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের এই ম্যাচে আসলে আপনি বাংলাদেশের কাছ থেকে আরো বেটার পারফরমেন্স আশা করেন কিনা 2007-এর চেয়েও? হ্যাঁ, অবশ্যই আশা করি। আসলে যেটা মাশরাফি ভাই বলছে যে রেকর্ড দিয়ে কিন্তু আমাদের ম্যাচ জেতার জিনিসটা যায় না। ক্রিকেট এমন একটা খেলা, যে দিনকার খেলা সেই দিনের পারফরমেন্সের উপর ডিপেন্ড করেই কিন্তু সেই জয় পরাজয় নির্ধারণ হয়। রেকর্ডে কে কি বললো তা থেকে কিন্তু কিছু যায় আসে না। তো আশা করি বাংলাদেশের পারফরমেন্স অনেক বেটার হবে। রিয়াদ এখন দুর্দান্ত ফর্মে আছে, প্লাস আমাদের সৌম্য সরকার তিনিও দুর্দান্ত ফর্মে আছেন। সাকিব মুশফিককে নিয়ে বলার তো কিছুই নেই আলাদা করে। তো ব্যাটিংয়ে আমাদের অনেক ভালো, ঠিক সেভাবে আমরা পেস অ্যাটাকটাও দেখছি আল্লাহর রহমতে, আমাদের সব দিক থেকে আমরা এগিয়ে আছি অনেক। তো আশা করছি আমাদের পারফরমেন্সটা অনেক ভালো হবে। আমরা আবার একটু একাদশের প্রসঙ্গে আসতে চাই জামিল, আপনার কাছে। মাশরাফির খেলা নিশ্চিত একেবারেই, সেক্ষেত্রে গত ম্যাচে থেকে হয়তো পরিবর্তন আসবেই দলে, আপনি কেমন পরিবর্তন আশা করছেন? পরিবর্তন বলতে আমি পেস অ্যাটাকটা বাংলাদেশের গুরুত্ব দিলে বেটার হয়, আর তামিম ইকবালকে চান্স দেওয়া উচিত আবার। মানে ইন্ডিয়ার সাথেও অনেক ভালো খেলে, ভালো রেকর্ড আছে, ভালো খেলার চান্স আছে তামিম। সেক্ষেত্রে রফিক ভাই, আপনার কি মনে হয় যে তামিম এবং ইমরুলকে দিয়ে ওপেনিংটা করানো উচিত? মানে আমাদের টপ অর্ডাররা তো ব্যর্থ পুরো ওয়ার্ল্ড কাপেই। এখন আপনি যদি পিছনের কথা চিন্তা করেন, সামনে কি হবে ওটা নিয়ে চিন্তা করা উচিত, পিছনেরটাকে বাদ দিয়ে। এখন ওরা যে 2টা যে আপনার হতে পারে যে রান করতেছে না, কিন্তু আপনার 10-15 ওভার কিন্তু খেলে যাচ্ছে, বাট বলটা কিন্তু পূরণ করে দিচ্ছে, এই কারণে কিন্তু মেডেলের রান পাচ্ছে। বাট যখন এরা ভিক একটা স্কোর করবে তখন দেখবে যে এই মেডেলে যারা ব্যাটিং করতেছে এরা কিন্তু লং টাইম পাচ্ছে, সময় পাচ্ছে, বা এই জিনিসটা কিন্তু পাবে না। তখন দেখবেন ওরা যখন ব্যাটিং করবে তখন তাড়াহুড়ো করবে, তখন কিন্তু এই রানটা করতে পারবে। মানে আপনি দুটো দিকই আছে আসলে, কারণ কি আপনি চিন্তা ভাবনা সব দিক দিয়ে করতে হবে। এখন আপনি বলবেন যে তামিম কিন্তু বাংলাদেশের বেস্ট প্লেয়ার, তো সুতরাং হতে পারে যে রান করতে পারছে না, বাট ওই যেদিনকা করবে দেখবে ওই কিন্তু ফাটাই দিবে। সেটা হয়তো কালকের দিনেই অপেক্ষা করছে, কে জানে। রবি ভাই, আরো একটা কথা জানতে চাই যে ভারতের বিপক্ষে আসলে ভারতের তো মূলত ব্যাটিং শক্তিটাই অসাধারণ, লম্বা ব্যাটিং লাইন আপ, এবং তারা তো স্পিনও খুব ভালো খেলে। সেক্ষেত্রে বাংলাদেশে আসলে কালকের ম্যাচের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? স্পিনার কি খেলানো উচিত তাইজুল বা সানির মধ্যেকার, নাকি শুধু মাশরাফি ইন করলে তাইজুলকে ড্রপ করানো উচিত? না, স্পিনার এবং পেস বলার সারা বিশ্বই কিন্তু টিম নিয়ে করে
পেস বলার যদি 4টা না স্পিনার 1টা 2টা থাকে, তার ভিতরে অলরাউন্ডার থাকে, আমি মনে করি সব দিক দিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আপনি এক দিক দিয়ে মনে করেন যে আপনি পেস বলার অ্যাটাক করবেন বা স্পিনার অ্যাটাক করবেন, আপনি পারবেন না। আপনি এইরকম চিন্তা ভাবনা করতে হবে যে ব্যাটসম্যান কে কি খেলে, ওই ব্যাটসম্যান কোথায় উইক পয়েন্ট, ওই জিনিসটা কিন্তু চিন্তা ভাবনা করা লাগবে। এখন আপনি মনে করেন যে 5টা পেস বলার নিলেন, স্পিনার নিলেন, দেখা যায় স্পিনারে ওরা উইক হলো, তো সুতরাং আপনি এই জিনিসটা চিন্তা করতে আমাদের হবে। পার্ট টাইম বোলারদের কেমন দেখছেন? সাব্বির, নাসির এবং সৌম্য গত ভালো, ম্যাচে বাট বল এদের করেছেন। নিয়ে যারা কোচ আছে, এদের নিয়ে যদি আরেকটু কাজ করে, এরা কিন্তু করতেছে খুব শর্ট ওভার, বাট এরা লং টাইম করা লাগবে যে 10টা ওভার কীভাবে করবে, তাহলে টিমের জন্য কিন্তু আরও বেটার। কারণ কি ওয়ানডে খেলার ভিতরে আপনি যত অলরাউন্ডার থাকবে তত কিন্তু টিমের জন্য লাভ। কারণ কি আপনি 3টা সাইড পাচ্ছেন। আমি যে ব্যাটিং করব বা ব্যাটসম্যান আমি রান করবো এরকম কোনো সিকিউরিটি নেই, বাট আমি যদি এর সাথে সাথে বোলিং করি, অটোমেটিক কিন্তু আমার ফিটনেসটা থাকবে এবং টিমেকেও কিছু দিব, যে আমি 2-1 উইকেট যদি পাই, ওটা কিন্তু টিমের জন্য বোনাস। রাইট, মালিহা, আপনি একটু আপনার কাছে আসি। আপনি আপনার প্রিয় ব্যাটসম্যান সাঙ্গাকারা আজকে আরও একটি মাইল ফলকের সামনে 5ম সেঞ্চুরি, অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের সামনে হাত চেনে আছে একমাত্র ক্রিকেটার হিসেবে মানে সাঙ্গাকারার পর 3 নম্বর সেঞ্চুরি করা, সেটি নিয়ে নিশ্চয়ই আপনার একটা প্রত্যাশা আছে মনের ভেতরে। হ্যাঁ, অবশ্যই সাঙ্গাকারার চেয়ে রিয়াদের প্রতি প্রত্যাশাটা আরেকটু বেশি, যেহেতু সে আমার দেশের প্লেয়ার। তো আমি তো মানে স্বপ্ন দেখি বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলছে, তো ফাইনাল খেলে তো আমাদের পরপর 3টা ম্যাচ, 3টা ম্যাচে যদি রিয়াদ সেঞ্চুরি করে তাহলে তো আলহামদুলিল্লাহ। এই স্বপ্নটা তো অনেক সময় সবসময় বড় থাকে, এখন বাস্তবতাটা যেটা হয় সেটা আশা করছি সাঙ্গাকারাও তার মাইল ফলক ছুবে, ঠিক সেই রকম ভাবে রিয়াদও মাইল ফলকটি স্পর্শ করবে। জামিল, আপনি তামিমের কথা বলছিলেন, তাকে আরো একবার সুযোগ দেওয়া উচিত এবং হয়তো অবশ্যই তিনি খেলবেন কালকের ম্যাচে, কিন্তু তার কাছ থেকে নিশ্চয়ই প্রত্যাশাটাও অনেক বেশি কালকের ম্যাচে। প্রত্যাশা বলতে আমি তার হাত থেকে মানে তার ব্যাট থেকে আমি সেঞ্চুরি চাচ্ছিলাম। যাদের সমালোচনা যারা করছে তাদেরকে একটা উচিত জবাব দেওয়া উচিত, তার সামনে সুযোগ আছে ভালো। আচ্ছা, একই সঙ্গে বাংলাদেশের আরও কিছু ব্যাটসম্যান, যেমন মুশফিকুর রহিম অসাধারণ ফর্মে আছেন, 89 করেছিলেন, তিনি চাইলে হয়তো সেঞ্চুরির জন্য খেলতে পারতেন, কিন্তু দলের জন্য খেলতে গিয়ে বিগ শট খেলে আউট হয়েছেন। একই সঙ্গে শেষ দিকে সাব্বির রহমান ভালো রান করছেন। আপনি আসলে কালকের ম্যাচে কি আশা করেন বাংলাদেশের কাছ থেকে, কেমন স্কোর আশা করেন? সবচেয়ে বড়, আমি যদি আমরা ব্যাটিং ফার্স্টে করি, তাহলে অবশ্যই আমি চাইবো যে 300+ তারা স্কোর অবশ্যই করুক। কারণ কি, যেহেতু ভারতের সবচেয়ে বড় শক্তিশালী তাদের ব্যাটিং, তারা যে কোনো পরিস্থিতিতে বড় রান চেস করে জিততে পারে, যেহেতু তারা আগেও জিতছে। আর যদি সেকেন্ডে ব্যাট করি, তাহলে অবশ্যই চাইবো যাতে তারা 250 বা 60 এরকমের মধ্যে তাদের রেস্ট্রিক্ট করা যায়, যাতে মানে আমাদের জন্য সুবিধা হয়। কারণ আমরা তাদের 290-তে চেস করেও আমরা তাদের সাথে জিতেছি, আর বিশেষ করে আমরা 2টা ম্যাচ তাদের সাথে জিতেছি, দুটোটাই কিন্তু আপনার পরে ব্যাট করে এটা অবশ্যই চাইবো। আর সেই কারণে আসলে ভারতকে হয়তো এর আগে আমরা যে দুবার জিতেছি, দুবারই খুব কম রানে তাদের আটকে ফেলতে পেরেছে, কিন্তু রফিক, আপনার কি মনে হয় এই ভারতকে, কোহলি, রায়না, ধোনিদের ভারতকে 300-র নিচে আটকানো সম্ভব হবে বাংলাদেশের পক্ষে? অবশ্যই, এটা অসম্ভব কিছু না, এটা ক্রিকেট খেলা। এটা 300 রান হচ্ছে, আবার দেখা যাচ্ছে 200 রান করার জন্য ডিফিকাল্ট হয়, বাট এটা কিন্তু ডেটা আপনার বানিয়ে নিতে হবে এবং ডেটা কাদের থাকে এটা হলো ইম্পর্টেন্ট। আপনি ওই যে বলবেন যে পিছনের কথা বা লাস্ট ম্যাচে 100 করেছে, এই ম্যাচে 100, এরকম কোনো সিকিউরিটি নেই, বাট আপনার ডেটা যেই টিমের থাকবে, যেই প্লেয়ারে থাকবে, সেই কিন্তু ডেটা বানানোর দরকার। বাংলাদেশের মধ্যকার ম্যাচটি হবে কিন্তু মেলবোর্নে, কিন্তু এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের চোখ এখন সিডনিতে, হাই ভোল্টেজ ম্যাচ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার। সেই ম্যাচের টসটি আমরা একটু সরাসরি দেখে নিতে চাই। Game of cricket and make them proud. Now that the knockout stage has started, gentlemen, is the heart beating faster? I don't think so. Every time I walk out in these colours, my heart beats pretty fast. I get very excited representing my country, and I'm very excited to perform today. This is a lovely cricket ground for you to perform at in a quarter-final, isn't it? Yeah, of course. I mean, this is a beautiful stadium. I mean, hope people will turn up and support us as well. Right, we're ready to go with AB and Angela. Who's the home team? South Africa are the home team. David Boone is the match referee. We have a mascot out here with us. The teams have been exchanged. Big moment in the day. Heads is the call from Angelo. It's a head. What's your decision? We'll have a bat first. It's the wicket's nice and hard. It's pretty hot, so we look to. Well, it's obviously a big quarter-final, so we look to bat first, put the runs on the board, and obviously the pressure will, take it to them. You recently played. ক্রিকেটের সবশেষ আপডেট হচ্ছে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত শ্রীলঙ্কার, এবং রফিক ভাই, আপনি বোধহয় মনে হচ্ছে একটু খুশি হয়েছেন শ্রীলঙ্কার এই সিদ্ধান্তে, একটু জানাবেন।
আর সবচেয়ে বড় কি অস্ট্রেলিয়া এখন যে খেলাটা হচ্ছে এখন কিন্তু ওদের গরম সিজন, সকালে একটু উইকেটটা একটু ডিউক থাকে, একটু কুয়াশা থাকে, একটু উইকেটটা একটু সফট থাকবে, বাট এটা কিন্তু বলটা আসবে ব্যাটে। এই কারণে কিন্তু আমি মনে করি যে এই প্ল্যানিংটা শ্রীলঙ্কা নিয়েছে এবং এই অ্যাডভান্সের জন্যই কিন্তু ওরা ব্যাটিং নিয়েছে। তো সুতরাং যখন এটা চেস করবে উইকেটটা ড্রাই হবে এবং পুরো শক্ত হবে, দেখা যায় বল ফেসে যেতে পারে, কারণ ঘাস উইকেট অনেক সময় কিন্তু যখন ড্রাই হবে পুরো রৌদ্রটা পাবে তখন কিন্তু আস্তে আস্তে উইকেটটা ড্রাই হয়ে যায়, তখন কিন্তু বল ফেসে যায়। তো আমি মনে করি ওই চিন্তা ভাবনা করে কিন্তু শ্রীলঙ্কা ডিসিশনটা নিয়েছে। এবং শ্রীলঙ্কা দলে কিন্তু আজকে একটা চমকই বলতে হবে যে নতুন একেবারে ওয়ানডে একদমই খেলেনি, এরকম বড় একটা ম্যাচে থারিন্দ্র কুশলকে নামানো হয়েছে, যিনি একজন অফ স্পিনার হেরাথের জায়গায় খেলবেন। এটি নিশ্চয়ই একটা বাজি ছিল দলটির, কারণ প্রধান নির্বাচক কিন্তু আবার সানাত জয়সুরিয়া, শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের সদস্য। বাট এটি কি মনে হয় যে আপনার একটা সঠিক সিদ্ধান্ত? মেন জিনিসটা কি, প্লেয়ার কিন্তু এটা ওদের দেশের টিম, একটা টিম কিন্তু প্লেয়ার আসবে আর যাবে, এটা কিন্তু স্বাভাবিক, একটা কোনো প্লেয়ার কিন্তু ফিক্স না। বাট যে ছেলেটা নিয়ে আসছে নিশ্চয়ই ওর ব্যাকগ্রাউন্ড দেখছে ওই রকম ভালো বা টপ ক্রিকেট খেলেছে, এই কারণে কিন্তু ওরা সিলেক্ট করেছে। বাট দেখা যাচ্ছে এই ছেলেটা এই শ্রীলঙ্কার টিমটা জিতেও দিতে পারে, বাট ওর প্রথম একটা হিস্ট্রি হতে পারে, সেটি আসলে সময় বলে দেবে। আজকের সারাদিনে আমরা জানতে পারবো। নাইম, আপনার কাছে জানতে চাই কেমন রান আশা করছেন শ্রীলঙ্কার কাছে? অবশ্যই তো নিশ্চিতভাবে তাদের কাছে কম রানই আশা করতেছি, যেহেতু চেজিংয়ে হয়তো বা প্রবলেম কিছুটা হইতে পারে এই গ্রাউন্ডে। তো এর জন্য দায়িত্ব অবশ্যই স্টেইন মর্কেলদের নিতে হবে, কারণ এই বিশ্বকাপে 6 ম্যাচে 8 উইকেট স্টেইনের সাথে নামের সাথে হয়তো বা সেটা যাচ্ছে না, যেহেতু অনেক বিশ্বকাপে স্টার্ক সহ সাউদি বোল্ট এরা অনেক ভালো বোল করছে। তো স্টেইন সেই হিসেবে বিশ্বের সেরা বোলার হয়ে যদি সে উইকেট অত বেশি না নিতে পারে তো তার নামের সাথে জিনিসটা আসলে ঠিক যাচ্ছে না। তবে তাহির কিন্তু খুব ভালো, তাহির অবশ্যই, তাহির অনেক ভালো বল করছে, যে অনেক ভালো একজন লেগ স্পিনার, তার কাছ থেকে আশা করব, যেহেতু বিশ্বের সেরা বোলিং লাইন আপ আমার। এবং আজকের ম্যাচে কিন্তু কাইল অ্যাবট খেলছেন। হ্যাঁ, কাইল অ্যাবট খেলছেন। আমরা একটু মালিহার কাছে আসতে চাই, আপনি কেমন রান এক্সপেক্ট করছেন শ্রীলঙ্কার কাছ থেকে? 300, 350 কিংবা এরও বেশি, কারণ সাউথ আফ্রিকা গ্রুপ পর্বে 2টো ম্যাচ হেরেছে, দুটোটাই রান চেস করতে যে তারা প্রেশার নিতে পারে না, এটা হচ্ছে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় সমস্যা। সুতরাং ব্যাটিং প্রথমে না অনেক বড় একটা অ্যাডভান্টেজ, সো আশা করি তারা 350-র উপরে যদি রান নেয় তাহলে ইনশাআল্লাহ এই ম্যাচ শ্রীলঙ্কার হাতে। পরে আসলে ম্যাচের রেজাল্টটা বোঝা যাবে, কিন্তু এই সাউথ আফ্রিকায় কিন্তু 434 রান চেস করে জয়ের রেকর্ড আছে। জামিল, আপনার কাছে কি মনে হয় ম্যাচটি কেমন হতে যাচ্ছে? ম্যাচটি বলতে শ্রীলঙ্কা 300 রান করবে এবং জিতে যাবে ম্যাচটা, তাই আমাদের এটাই মনে হচ্ছে। আপনাকে বেশ এবং কনফিডেন্টও মনে হচ্ছে, কারণ চেস করতে সমস্যা হয় ওদের অনেক সময়। আচ্ছা, আসলে আমরা এই ম্যাচ নিয়ে যখন কথা বলছি তখন কিন্তু বাংলাদেশের সমর্থকদের মাথায় এখন একটাই চিন্তা, কালকের ম্যাচ বাংলাদেশ ভারত, সেই ম্যাচ নিয়ে তাদের প্রত্যাশার কথা আমরা জানবো। যেতে চাই সহকর্মী আবিদ হোসেন সামির কাছে, যিনি আছেন মোহাম্মদপুরে। সামি, আজকে আমরা ক্রিকেট কার্নিভালে আপনার কাছে জানতে চাই যে আপনি সেখানকার কার্নিভাল কেমন দেখছেন, কালকের ম্যাচ নিয়ে প্রত্যাশা আসার কথা কিছু জানাবেন আমাদের। তিতুমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকা নামবে তাদের চোখ আর অপবাদ ঘোচানোর জন্য, কিন্তু বাংলাদেশের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে ব্যস্ত একটা সমীকরণ মেলাতে, আর সমীকরণটা খুব সিম্পল, তা হচ্ছে কালকে বাংলাদেশ ভারতের এগেনস্টে কী করবে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়টি আমাদের তাসকিন আহমেদ যিনি রয়েছেন, তাসকিন আহমেদের প্রথম বিদ্যালয়। এখানকার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই কালকের ম্যাচের সম্পর্কে, তারা কি প্রত্যাশা করছেন। আমি একটু যদি জানতে চাই যে কালকের ম্যাচে কি মনে হচ্ছে, ভারতের এগেনস্টে বাংলাদেশ সম্ভাবনা কতটুকু? কালকের ম্যাচে মনে হচ্ছে কালকে আমাদের স্কুলের তাসকিন ভাই অনেক ভালো খেলবে এবং আমরা আশা করছি বাংলাদেশ জিতবে। তাসকিন ভাই ভালো খেলবে এবং বাংলাদেশ জিতবে। ঠিক এই পাশে একজন বাংলাদেশের জার্সি পরিহিত অবস্থায় রয়েছেন তাসকিনের বাল্য বন্ধু বলতে পারি, নিজের ছোটবেলায় দেখা একজন মানুষ বিশ্বকাপের মঞ্চে খেলছে, অনুভূতিটা কেমন? আসলে স্বপ্নের মতো অনুভূতি, একদম বন্ধুর মতো ওর সাথে খেলেছি, তোর সাথে মানে ওকে বিশ্বকাপে দেখা এটা আসলেই স্বপ্নের মতো। আর কি বলবো, মানে একসাথে খেলেছি, একই মাঠে এইখানেই খেলেছি, তো ওর সাথে ওকে বিশ্বকাপে দেখাটা আসলেই স্বপ্নের মতো, একেবারেই স্বপ্নের মতো, এবং আমাদের প্রত্যাশাটা তাসকিন পূরণ করবে। আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম যে বিশ্বকাপের যে সময়টা স্কুলের সময়টা কিন্তু অনেকটা মিলে যায়, তো সেক্ষেত্রে কি ছাড় পাচ্ছ স্যারদের কাছ থেকে? আসলে আমরা আজকে অ্যাপ্লিকেশন করলাম, তো স্যাররাও ছুটি দিয়ে দিল, মানে এটা এনভায়রনমেন্ট মিলিয়ে আমাদের এনজয় করার মতোই, ইনশাল্লাহ আমরা এনজয় করব। অবশ্যই এনজয় করব। তো শিক্ষকরা যেহেতু এই স্যাক্রিফাইসটা করাচ্ছেন ছাত্রদেরকে দিয়ে, আমরা একটু তাসকিনের শিক্ষক যিনি ছিলেন তার সঙ্গে কথা বলতে চাই। আজহার স্যার আমার পাশে রয়েছেন। স্যার, তাসকিনকে আপনি ছোটবেলায় যেভাবে দেখেছেন, এখন পর্যন্ত কি মনে হচ্ছে আপনার যে ওর সেরাটা দিতে পেরেছে এই বিশ্বকাপের মঞ্চে? না, তাসকিন তো আসলে বয়স খুব কম তাসকিনের,
আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিন সে ক্লাস 1-এ ভর্তি হয়েছে আমার কাছে। তা তার বয়স খুবই কম, এখন পর্যন্ত আমার মনে হয় সে তার সেরাটা ওয়ার্ল্ড কাপ সহ অন্যান্য প্রতিযোগিতায় দিতে পারে নাই, কিন্তু আমি আশা করছি আগামীকালকে তাসকিন আহমেদ আল্লাহর নাম নিয়ে শুরু করবে এবং জ্বলে উঠবে। তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে ভারতের উইকেটের পতন হবে এবং বাংলাদেশ জয়লাভ করবে ইনশাল্লাহ। স্যার ঠিক কোন জায়গাটায় উন্নতি করলে কালকে তাসকিন একটা তুরুপের তাস হতে পারে এখন পর্যন্ত যা পারফরমেন্স দেখেছেন? আমি আগেই বলেছি যে তাসকিন আহমেদের বয়স খুব কম, কিন্তু তার অভিজ্ঞতা কিছুটা কম। সে মাঝে মাঝে নার্ভাস হয়ে যায় খেলার মাঝখানে, কিন্তু আমি আশা করব যে তাসকিন তুমি নার্ভাস হবে না, আল্লাহর নাম নিয়ে শুরু করবে, ইনশাল্লাহ তুমি ভারতের উইকেটের পতন ঘটাবে এবং বাংলাদেশ জয়লাভ করবে। আমরা ছাত্র, শিক্ষক এবং দেশবাসী তোমার জন্য দোয়া করছি, তুমি কালকে ভারতের উইকেটের পতন ঘটাবে এবং বাংলাদেশ জয়লাভ করবে ইনশাল্লাহ। আমরা অবশ্যই প্রত্যাশা করছি। ক্রিকেট এমন একটা খেলা যেখানে কোন একটা নির্দিষ্ট দিনে যে খুব ভালো পারফর্ম করবে সেই জিতবে। মাহমুদুল্লাহ, সাকিব, মুশফিকের অভিজ্ঞতা, সেই সঙ্গে তাসকিন, সৌম্য এবং সাব্বিরের যে তারুণ্যের মিশেল রয়েছে, সেই মিশেলটা কিন্তু এই বিশ্বকাপের এই মঞ্চটাকে নাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। সেই নাড়ানোটা অব্যাহত থাকুক, এই প্রত্যাশাটা এখান থেকে করছি। ফিরে যাচ্ছি তিতুমির আপনার কাছে। অনেক ধন্যবাদ সামি, আপনার কাছ থেকে আমরা একটি অসাধারণ আসলে কথাগুলো শুনলাম তাসকিনের শিক্ষক এবং ছাত্রের, এবং একজন তাসকিনের জন্য নিঃসন্দেহে খুবই একটি বড় অনুপ্রেরণা হবে এটি, তার শিক্ষকের দোয়া এবং ভালোবাসা। একই সঙ্গে 16 কোটি মানুষ আছে মাঠে 11 জন টাইগারের সঙ্গে, সেই খেলাটা কিন্তু শুরু হবে কালকে। সেটি নিয়ে আমরা আরো কথা বলবো আজকে। এখন এই মুহূর্তে আরো একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল। বিরতির পর স্বাগত জানাচ্ছি শেষ অংশে আমাদের কার্নিভালের। কিছুক্ষণ পরই ব্যাটিংয়ে নামবে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটি ভারতের বিপক্ষে। সেই ম্যাচটি কিন্তু একটু মনে করে দিই, সবার নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। সকাল 9:30টায় খেলা, এবং খেলাটি হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার বিখ্যাত ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড MCG-তে। এই ম্যাচের কিছু তথ্য জানাতে চাই। সম্ভাব্য একাদশ, যেটি নিয়ে এখন সবচেয়ে আলোচনা হয়তো সারা দেশেই চলছে, আমরাও একটু সেই আলোচনায় যোগ দিতে চাই। বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে এই ম্যাচে আমরা একটু দেখি। ওপেনিংয়ে হয়তো আরও একবার সুযোগ পাবেন তামিমের সঙ্গে ইমরুল কায়েস, সৌম্য সরকার খেলবেন ওয়ানডাউনে, মাহমুদুল্লাহ রিয়াদ টানা 3 সেঞ্চুরির হাতছানি, মুশফিকুর রহিম আছেন, সাকিব আল হাসান আছেন, এরপরে 6 নম্বরে, 7 নম্বরে সাব্বির, 8 নম্বরে নাসির, 9 নম্বরে মাশরাফি বিন মুর্তজা খেলবেন এই ম্যাচে। রুবেল হোসেন এবং তাসকিন আছেন যথারীতি, মানে একজন বোলার কমে যাবে বাংলাদেশ দলের, হয়তো তাইজুলকে দেখা যাবে না এই ম্যাচে। অন্যদিকে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে? এই একাদশে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেনিংয়েই আছেন শিখর ধাওয়ান, তার সঙ্গী রোহিত শর্মা, বিরাট কোহলি 3 নম্বরে, অজিঙ্ক্য রাহানে, সুরেশ রায়না, MS ধোনি ক্যাপ্টেন এবং উইকেটরক্ষক রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মোহাম্মদ শামি এবং মোহিত শর্মা। এই হচ্ছে ভারতের দল। আমরা একটু কথা বলতে চাই, আমরা দু দলের একাদশটি দেখছিলাম সম্ভাব্য। রফিক ভাই, আরও একবার একই প্রশ্ন আপনার কাছে। আসলে বাংলাদেশের একাদশে আমরা ব্যাটিং অর্ডারে যদি দেখি যে ব্যাট করতে হচ্ছে 6 নম্বরে সাকিবকে, মুশফিককে 5 নম্বরে, ঠিক আছে কিনা এটি, বা অন্য কোনো পরিকল্পনা বা চেঞ্জের দরকার না? ওরা যেখানে ব্যাটিং করে ওখানের জন্য ঠিক আছে, বাট এখন তো রিয়াদ উপরে খেলতেছে। রিয়াদ যদি না করতে তাহলে আপনার মুশফিকুর রহিম উপরে দিলে বেটার, বাট রিয়াদ কিন্তু আপনার সেট হয়ে গেছে, এখানে আর চেঞ্জ করা মনে করি দরকার নাই। বাট নিচে যারা লোয়ার অর্ডারে যারা আছে, এই জায়গাটা একটু দুর্বল আছে। আমরা এই জায়গাটা যদি একটু স্ট্রং করে, বা লোয়ার অর্ডারে যদি মনে করে 20-25 দেয় বা 10 বলে, তাহলে টিমটা আরো এগিয়ে যাবে। বাট ওইরকম কিন্তু হচ্ছে না। সাব্বির কিন্তু চেষ্টা করছেন, সাব্বির যেখানে করতেছে ওখানে পারফেক্ট, বা সাব্বিরকে যদি আর একটু উপরে দেওয়া যায় বা একটা সময় দেওয়া যায়, আর একটা 20 ওভারের টার্গেট দেওয়া যায়, তাহলে কিন্তু ওই সেট হলে কিন্তু আরো কিছু দিতে পারবে। বাট আপনি ওই যেভাবে ব্যাটিং করে ওখানে কিন্তু সোজাসুজি কিন্তু ওইরকম নিজের মতো খেলতে পারতেছি না। বাট আমরা হচ্ছে ভারতের জানি যে ব্যাটিংটাই তাদের মূল শক্তি, অন্যদিকে বাংলাদেশের স্পিন। কিন্তু এই ম্যাচে কিন্তু বাংলাদেশের দলে কোনো স্পেশালিস্ট স্পিনারকে হয়তো দেখা যাবে না, একমাত্র সাকিবই আছেন, তাইজুল বা সানি কেউ খেলবেন না। কি মনে হয় যে তাদের কাউকে খেলানো উচিত কিনা? এখন যদি একটা ব্যাটসম্যান বেশি নেয়, তাহলে মনে করে যে
ম্যানেজমেন্ট যেটা চিন্তা করবে একটা স্পিনার ড্রপ দিবে, বাট ওখানে কিন্তু আরও স্পিনার ব্যাকআপ বলার আছে, বাট ওদেরটা কাজ করতে হবে। এবং ম্যানেজমেন্ট এবং কোচ যে আছে যদি এটা চিন্তা করে যে না আমরা একটা জেনুইন স্পিনার খেলাবো না, বাট যারা আছে ব্যাকআপ বলার, তো ওদের কিন্তু আপনার ওইভাবে ট্রেনিংটা দিতে হবে। হ্যাঁ, বাট প্র্যাকটিসে ওইভাবে ইউজ করতে হবে এবং প্র্যাকটিসে লং টাইম বোলিং করতে হবে, তাহলে কিন্তু আপনি ম্যাচে পারবেন। বাট ওখানে যদি আপনি মনে 5-6 বার বল করেন যে আমি টায়ার্ড হয়ে গেছি, তাহলে আপনি পারবেন না। রাইট, দলের নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে এবং সেটি টিম ম্যানেজার নিশ্চয়ই ভাবছেও। কিন্তু আমরা একটু ভারত দলের প্রসঙ্গে আসতে চাই। নাইম, ভারতের মূল শক্তি বলছিলাম যে ব্যাটিং, কিন্তু এই বিশ্বকাপে তাদের পেসাররা কিন্তু বেশ ইমপ্রেসিভ। মোহাম্মদ শামি, অন্যরা খুব চমৎকার বল করছেন। আপনার কাছে কি মনে হয় যে তাদের বিপক্ষে আসলে বাংলাদেশের চিন্তার বিষয় আছে কিনা তাদের বোলিং? চিন্তার বিষয় অবশ্যই আছে, কারণ এই বিশ্বকাপে প্রায় দেখা যাচ্ছে প্রায় প্রত্যেক ম্যাচে কিন্তু তাদের সাথে কিন্তু 50 ওভার ঠিকমতো অনেকে ব্যাটিং করতে পারেনি। এটা অনেকটা বড় চিন্তার বিষয়, কারণ তারা হয়তো বা ওরকম ভাবে মানে ডেল স্টেন টাইপ বা মিচেল স্টার্ক টাইপের বোলার না, বাট তারা কিন্তু লাইনে প্লাস এইসব জায়গায় কিন্তু তারা খুব ভালো জায়গাগুলোতে বল ফেলাইতেছে, যার কারণে ব্যাটসম্যানদের অনেক প্রবলেম হইতেছে। মানে এটা অবশ্যই চিন্তার বিষয়। এক্ষেত্রে আমাদের ওপেনারদের অবশ্যই দেখে খেলতে হবে, যেহেতু তামিম ভাই কিন্তু অল টাইম ভারতের সাথে ভালো খেলছে, ভালো করে। আর সবচেয়ে বড় কথা, তামিম ভাই বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। কিন্তু তামিমের সেই এগ্রেসিভ একদম মারকুটে মনোভাব, সেটি কিন্তু এখন আর তামিমের মধ্যে, এটা অবশ্যই ঠিক যে তামিম ভাইয়ের আগের মতো সেই অ্যাগ্রেসিভ, যেমন কি আমরা লর্ডসের সেই ম্যাচগুলোতে দেখেছি, বা পোর্ট অফ স্পেনে স্পেনে তার সেই জহির খানকে মারা ছক্কাগুলা, অবশ্যই। তো সেরকম ভাবে হয়তো তামিম ভাই আসলে তামিমের এখন একে তো তার ব্যাটিং এর অনেক এক্সপেরিয়েন্স হয়ে গেছে, অনেকদিন ধরে খেলছে, ম্যাচুরিটি এসেছে, হয়তো স্ট্র্যাটেজি ওই কারণে চেঞ্জ হয়েছে। বাট এনিওয়ে, তার কাছে একটা ভালো ইনিংসের প্রত্যাশা আমাদের সবার। কিন্তু আমরা কথা বলছিলাম ভারতের বোলিং নিয়ে। রবিচন্দ্রন অশ্বিন আরও একজন এই বিশ্বকাপে ভেটোরির সঙ্গে তিনি আছেন অন্যতম সেরা স্পিনার। অশ্বিনের বোলিং নিয়েও আমাদের চিন্তার আছে কিনা, কি মনে হয় আপনার, মালিহা? চিন্তার বিষয় তো অবশ্যই আছে। ভারত এই বিশ্বকাপে যে কয়টা ম্যাচ খেলেছে সবকটাতেই প্রতিপক্ষকে তারা অল আউট করেছে প্রথম 5 ম্যাচে সবগুলোতে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদের দেখে খেলতে হবে তাদেরকে, কিন্তু তারপরও আশা রাখছি তারা তাদের অভিজ্ঞতা, তারা প্র্যাকটিস দিয়ে অবশ্যই ভালোভাবেই ভারতীয় বোলারদের সামলাতে পারবে, আর একটা বিগ স্কোরের দিকে আমাদের ম্যাচটা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বিগ স্কোরের কথা বলছিলেন, আমরা একটু জামিলের কাছে যাব যে এই ম্যাচে বাংলাদেশের যে ব্যাটিং আমরা সম্ভব 11 দেখেছি, আপনি নিজে সন্তুষ্ট কিনা এই 11-এ? সন্তুষ্ট। এবং কি মনে হয় যে তারা কেমন স্কোর করতে পারবে? স্কোর আমি চাই টস জিতে যাতে ফিল্ডিং নেয় ফার্স্টে। আচ্ছা, আমরা চেস করে ম্যাচটা জিতে। রবি ভাই, আপনার কাছে কি মনে হয় যে আসলে সেটি উচিত হবে কিনা বাংলাদেশের? এখন সব দিক দিয়ে, যেমন মাশরাফি ইন্টারভিউ দিল যে টসটা ওইরকম ব্যাটেল না, বাট ওই যদি ওইটা চিন্তা করে ওই ধরনের ওয়েদারে বা ওই মাঠে, তাই ঠিক আছে। বাট তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে টসটা অনেক ব্যাটার, যেটা আপনি দেখা যাচ্ছে টসটার জন্য যে ফিল্ডিং নিচ্ছে বা ব্যাটিং নিচ্ছে, যে কী কারণে, যে এই উইকেটটা আমরা এই বিহেভটা দিবে, বা উইকেটটা আস্তে স্লো হতে পারে বা বল ঘুরতে পারে, ওই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে। বাট তারপরেও মেন জিনিসটা যে ওই বলার বা কে আসছে না আসে ওটা চিন্তা না করে আমি বল টু বল খেলবো, এটা চিন্তা করা উচিত, বা যেই বল করুক। বাট আমার কাজ হলো আমি বল টু বল খেলবো। রবি ভাই, আমরা একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। একটু আপনার কাছে এখন যে ম্যাচটি শুরু হবে তার প্রেডিকশন জানতে চাই। দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা ম্যাচের কি হতে যাচ্ছে? আমি সবসময় এশিয়ার টিম চাই। আচ্ছা, আমি চাই যে এশিয়ার 2 টিম আপনার ফাইনাল খেলুক, আমার সবচেয়ে বড় হলো। বাট যদি 2 টিম না হোক, ইনশাল্লাহ আমি চাই যে একটা টিম যেন থাকে। এবং সেক্ষেত্রে আজকে কত রান করবে শ্রীলঙ্কাকে ব্যাট করে? আর শ্রীলঙ্কা যে পারফরমেন্স আছে, আমি মনে করি যে 300 আপ করলে একটা কম্পিটিশন আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মোহাম্মদ রফিক এবং একই সঙ্গে ক্রিকেট ফ্যান হিসেবে নাইম, মালিহা এবং জামিল। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করতে হচ্ছে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল আজকের মতো। তবে ক্রিকেটার এবং সমর্থকদের সব খবর জানাতে নানা আয়োজন থাকছে সারাদিনই আমাদের যমুনার পর্দায়। দুপুর 1:30টায় ওয়ার্ল্ড কাপ আপডেট, সেটি দেখার আমন্ত্রণ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।